বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা লাল সালু উপন্যাসটি পড়তেছিলাম। তো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছি, আমরা আজকে তারপর থেকে শুরু করব। আচ্ছা, তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। আচ্ছা, এই কথাটি হচ্ছে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম, অর্থাৎ আহ, লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ, তার স্ত্রী রহিমার সৌন্দর্য, তার চারিত্রিক গুণ, তার শক্তির সামর্থ্য ইত্যাদি বিষয় আমরা গত ক্লাসে পড়েছি। তো সেখানে একটি জায়গা ছিল যে রহিমা আহ, তার স্বামীকে অত্যাধিক আহ, কি বলে যে শ্রদ্ধা করে এবং পাশাপাশি সে ভয়ও পায়। তো আজকে যেখান থেকে আমরা শুরু করব, এই প্রথম লাইনটি যেটি আমরা একটু আগে পড়লাম, যে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ, অর্থাৎ রহিমা যেমন তার স্বামীর প্রতি স্বামীকে অনেক শ্রদ্ধা করে এবং ভয় পায়, গ্রামের লোকেরাও ঠিক তেমনই আহ, মজিদকে সম্মান করে এবং তাকে ভয়ও পায়। আচ্ছা, এরপরে আমরা যেখান থেকে পড়ব, যে তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট, খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে, জমির জন্য প্রাণ, সেই জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। আচ্ছা, এই অংশটুকু আহ, আমরা যে এই পরের অংশটুকু, এটা হচ্ছে নতুন এই অংশে। যেহেতু আমি উপন্যাসটি পড়েছি, তো আমি আহ, এই অংশটুকু আলোচনা করার আগে এটার একটু আম, সারমর্ম আমি তোমাদেরকে আমার ভাষায় একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখানে ঔপন্যাসিক গ্রামীণ জীবনে আহ, মানুষের যে অর্থনৈতিক কার্যক্রম বা তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যে কার্যক্রম করে, হ্যাঁ, আহ, সেটার একটা বর্ণনা তিনি তার ভাষায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা কি জানি যে আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। তো এখন যতটুকু আমরা অন্য বিষয়ে কৃষি থেকে কৃষি ছাড়াও অন্য বিষয়ে আমাদের অর্থনীতিতে আছে, কিন্তু একটা সময় কিন্তু আহ, আজ থেকে 20-30 বছর, 40-50 বছর আগে বা তারও আগে আমাদের পুরা অর্থনৈতিক ব্যবস্থা ছিল কৃষি নির্ভর। তো কৃষি নির্ভর অর্থনীতিতে কি হয়, যে যারা কাজ করেন তারা হয় কৃষক, আর কৃষি উপাদান হচ্ছে জমি। হ্যাঁ, তো এই জমি আর মানুষের শ্রম, এটা মিলেই কিন্তু জমি থেকে একটা ফসল হয়। সেই ফসলটাই হচ্ছে মানুষের জীবিকা। হ্যাঁ, এই জীবিকা বা এই ফসলের মাধ্যমে মানুষ তার আহ, জীবনযাপন, তার সব ধরনের কর্মকাণ্ড করে থাকে। তো তারা এই কৃষি কাজ করতে গিয়ে কি কি পরিস্থিতিতে পড়ে বা কেমন আহ, শঙ্কা, কেমন কষ্ট, হ্যাঁ, তাদের করতে হয়। তারপরে তাদের ফসল যখন ফলে তখন তাদের অবস্থা কি হয়, হ্যাঁ, তারপরে এই সামগ্রিক কার্যক্রম করতে যেয়ে তারা তাদের এই জীবিকার কাজ করতে গিয়ে তারা যে ধর্মের কাজ, অর্থাৎ সৃষ্টিকর্তা খোদা বা ধর্মীয় কার্যক্রম এগুলাও ভুলে যায়। হ্যাঁ, এইসবের বর্ণনাই আহ, ঔপন্যাসিক এখানে দিয়েছেন। আমি এখন পড়ব এবং তোমাদেরকে যথাসম্ভব একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিলে আশা করি ভালো লাগবে। তো সেটাই বলা হয়েছে এখানে, আমি আবার পড়ি। তাগড়া তাগড়া দেহ চেনে জমি আর ধান, চেনে পেট, অর্থাৎ এই যে মানুষগুলা, গ্রামের মানুষগুলা, তারা শুধু তাদের সারাক্ষণ চিন্তা চেতনা সেই জমি নিয়ে, তাদের জীবিকা নিয়ে, তাদের খাদ্য নিয়ে, তাদের খাদ্য আহরণ নিয়ে, খোদার কথা নিয়ে, অর্থাৎ তারা ধর্মের কোনো ইয়া নাই, সৃষ্টিকর্তার কোনো তাদের ভুলে থাকে সৃষ্টিকর্তাকে। স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে, জমির জন্য প্রাণ, সেই জমিতে বর্ষাহীন খরার দিনে ফাটল ধরতে তখন কেবল স্মরণ হয় খোদাকে। অর্থাৎ জমিতে চাষ করতে গিয়ে যখন তারা কোনো প্রতিবন্ধকতায় পড়ে তখন তারা ঠিকই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি না, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে, মানুষ সব পরিশ্রম করে, জমিও শ্রমের সম্মান দেয়, দেয় তো বুক উজাড় করে দেয়। অর্থাৎ কৃষকেরা যখন জমিতে ঘাম এবং শ্রম দিয়ে ফসল উৎপাদন করার চেষ্টা করে, তখন জমিও তাদেরকে বঞ্চিত করে না, সেও ফসল ফলায়। আচ্ছা, মাঠে গিয়ে মানুষ মেটো হয়ে ওঠে, কখনো ঘরোয়া,
হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়া ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সেই জমিকেই আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝা দরকার যে যেহেতু আহ অর্থনীতি মানুষের একটি সামগ্রিক ব্যবস্থা, সেহেতু সেই জায়গায় হচ্ছে যাদের জমি বেশি থাকে তারা ফসল ফলাতে পারে বেশি, ফসল ফলাতে পারলে তাদের তারা সমৃদ্ধ হয়, আহ, সামাজিকভাবে তারা আত্মমর্যাদার তাদের বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সকল ধরনের কর্মকাণ্ড কিন্তু জমি কেন্দ্রিক থাকে, অর্থাৎ তাদের আত্মমর্যাদার যে বিষয়গুলো সেগুলো কিন্তু জমি কেন্দ্রিক থাকে, সেহেতু তারা তাদের সব ধ্যান জ্ঞান যেন জমি কেন্দ্রিকই। হুম, সেটাকে রক্ষা করার জন্য তারা রক্ত দিতেও প্রস্তুত থাকে। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নিচুতায় নেমে আসে। কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো থাবড়া দলাগুলোর পানি চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়। অর্থাৎ কি বলে যে তাদের মধ্যে মানুষের মধ্যে অনেক রেষারেষি থাকে। অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু জমির ব্যাপারে কিন্তু তারা আ সব রেষারেষি ভুলে যায়। জমি তাদেরকে আ কি করে আপন অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ? যে জমির অস্তিত্ব আছে, অর্থাৎ জমি আছে তো ফসল ফলবে। ফসল ফললে আমার অস্তিত্ব আছে, ফসল না ফললে আমার অস্তিত্ব নেই। হ্যাঁ? এমনটা আরকি। তখন ভুলে যায় সমস্ত হিসাব বিদ্বেষ। আচ্ছা, সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মানুষের মতো জমিও তখন প্রাণের বাড়া হয়ে ওঠে। খাবলা খাব। তো সেটা কি বলা এখানে বলা হয়েছে যে সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মানুষের মতো। আচ্ছা, জমিও তখন প্রাণের বাড়া হয়ে ওঠে। অর্থাৎ মানুষের কাছে জমি এতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেইটা আহ, সকল কিছুরই ঊর্ধ্বে। খাবলা খাবলা রুঠা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব সবজি একান্ত, সব জমি একান্ত আপন। কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষু বা জরাজট জরাজট জ্বর আত্মীয় স্বজনের প্রতি দৃষ্টিপাত থাকে না মানুষের। মানে মাটি তাদের কাছে এতই প্রিয়, যেমন তার উদাহরণ দেওয়া হয়েছে যে একটা পরিবারে কেউ অসুস্থ হইলে তার নিকট আত্মীয়র কাছে যেমন অসুস্থ আর সুস্থতার কোনো ভেদাভেদ থাকে না। অসুস্থ অবস্থায় সে যেমন প্রিয়, সুস্থ অবস্থায়ও সে তেমন প্রিয়। তেমনি এই কৃষক যারা ফসল ফলায় তাদের কাছে আহ, জমি কোনো পার্থক্য থাকে না, সকল রকম জমি তাদের কাছে অত্যাধিক প্রিয়। এটা এখানে বোঝা গেছে। মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে, হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীতে খোলা মাঠে হাড় কাঁপায়, রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ঠাসা লোমগুলো পর্যন্ত জলে শীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে। এখানে যেটা বলা হয়েছে যে তারা কিন্তু জমির মধ্যে প্রচুর শ্রম দেয়। হ্যাঁ? তাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে। এমন বলা হয়েছে যে প্রচন্ড রোদে, হ্যাঁ? প্রচন্ড কাঠফাটা রোদেও যেমন তারা আ জমিতে শ্রম দেয়। তারা মুষলধারে যখন বৃষ্টি হয়, অর্থাৎ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা এই জমিতেই শ্রম দেয়। এমনকি যখন শীতের সময় আসে, প্রচন্ড শীতে হাড় কাঁপানো শীতেও কিন্তু তারা এই পানিতে নেমে, হ্যাঁ? তারা আ চাষাবাসের জন্য, ফসল ফলানোর জন্য তারা কাজ করে। হ্যাঁ, এখানে একটা বর্ণনা দেয়া আছে যে মোটা কর্কশ ত্বকের ঠাসা লোমগুলো পর্যন্ত যতই শীতল হয় তারা যখন তারা এই শীতের মধ্যে পানিতে নামে তখন শীতে তাদের পশমগুলা কিন্তু দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ তারা অত্যাধিক কষ্ট সহ্য করেও তারা আ কি বলে ফসল ফলানোর জন্য উদগ্রীব থাকে। তবুও কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে, আচ্ছা, সযত্নে সস্নেহে সাফ করে তোলা জঞ্জাল, কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিক পানি সরাইলে কচুরি পানা ছড়িয়ে জড়িয়ে থাকে জমিতে। এখানে একটা জিনিস বলা হয়েছে, শীতে পানিতে নেমে তারা কি করে, ফসলি জমি ময়লা সাফ করে। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে শীত কমে গেলেও কিন্তু তাদের কষ্টের শেষ হয় না। আবার যখন কার্তিক মাস আসে, যখন পানি নেমে যায়, হ্যাঁ, তখন কি হয়, আহ পানিতে এই যেটা বলা হয়েছে কচুরিপানা জমায় থাকে, তখন আবার তারা নামে নাইমা এই কচুরিপানাগুলা আবার তারা সাফ করে। অর্থাৎ একটার পর একটা কাজ তারা করতেই থাকে। হ্যাঁ, কাজের যেন শেষ নেই। ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন সে জমিকে জঞ্জাল মুক্ত করে ফসলের জন্য তৈরি করে তারা তাদের নিজের ভাগ্যকে তারা কিন্তু পরিবর্তন করতে পারে না, কিন্তু জমির জঞ্জাল বা জমির যে সমস্যা সেগুলো কিন্তু তারা
কি সমাধান করে। তার জন্য অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এটা করার জন্য কিন্তু তারা পরিশ্রমকে ভয় করে না। এটাই বলা হয়েছে। এদিকে সূর্য ক্রমশ দূরপথে ভ্রমণে বেরোয়। ঝিমিয়ে আসে তাপ, মেঘশূন্য আকাশে জমাট, ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা হাড় বের করার শ্রম। অর্থাৎ সারাদিন দিনের বেলা আম খেতে বা মাঠে তারা শ্রম দিতে থাকে। তা আস্তে, আস্তে একটা সময় সূর্য কিন্তু ডুবতে থাকে। অর্থাৎ দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়। রাত্রি হইলেও কিন্তু তাদের কাজ শেষ হয় না। তাদের কিন্তু তারা আবার রাত্রে আরেক দফা কাজ শুরু করে। হ্যাঁ? সেটা এখানে বলা হয়েছে, রাত নেই দিন নেই হাল দেয়। তারপর ছড়ায় চারা, ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে। হ্যাঁ? এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানোর জমি শুকনো কঠিন হয়ে থাকে। আচ্ছা, যেটা বলেছে রাত্রি হইলে তারা হাল চাষ করে, চারা রোপণ করে। হ্যাঁ? চারা রোপণ করার সময় অনেকক্ষণ যেটা বলা হয়েছে লিখে যে তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করে না। হুম? এই কথাটা এখানে বলা হয়েছে। তখন কি হয়? সৃষ্টিকর্তাকে স্মরণ করে না বলে অনেক সময় কি হয়? যে চারা ছড়ানোর পরে মাঠ শুকিয়ে যায়। অর্থাৎ ফসল ফলানোর জন্য কিন্তু পর্যাপ্ত পানি লাগে। হ্যাঁ? তো পানি যখন শুকিয়ে যায় তখন কিন্তু ফসল ঠিকমতো ফলে না। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। যখন দেখে তারা তাদের ফসল ঠিকমতো হচ্ছে না তখন কিন্তু তাদের বুকটা কাঁপে। কেন কাঁপে? কষ্টে বা ভয়ে। হ্যাঁ? তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই দিন নেই বিল থেকে কোদে পানি তোলে। সামান্য তারপরে কি করে তারা? আ আবার ছুটে কি করে তারা? যখন পানি শুকায় যায় ওই যে পুকুর থাকে বা নালা থাকে সেখান থেকে তারা কাঁধে করে, মাথায় করে, হ্যাঁ? পানি এনে কিন্তু তারা সেই ফসলের জমিতে দেয় যাতে তাদের ফসলগুলা নষ্ট না হয়, ঠিকমতো যাতে ফসলগুলা হয়। এখানে আরেকটা কথা বলা হয়েছে এরপরে, সামান্য ছুতায় প্রতিবেশীর মাথায় দাবা হাতে যাদের বিন্দুমাত্র উদ্ভিদা হয় না তাদেরই বুকে বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খা খা করে। যেটা বলা হইছে যে এই যারা এত কষ্ট করতেছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিবেশী বা আত্মীয়-স্বজনের সাথে ঝগড়া লাগলে তারা কি করে? ধারালো অস্ত্র দিয়েও তাদেরকে আঘাত করতে তাদের বুক কাঁপে না। অর্থাৎ তাদের অন্তর অনেক কঠিন সেই ক্ষেত্রে। তো সেই কঠিন মনের মানুষগুলাও যখন ফসলের এই অবস্থা দেখে তখন তাদের অন্তর, হ্যাঁ? খা খা করে ওঠে। হ্যাঁ? খাঁখা করা অর্থ বোঝায় হইতেছে তারা ভয় পায় এবং তাদের দি কি বলে? আ তাদের মন ভয়ার্ত হয় এবং তারা আ ভয় পেতে থাকে। আচ্ছা। রাত নেই, দিন নেই কোদে করে পানি তুলে মন কেমন। দিন-রাত নেই। তারা কিন্তু আ পানির পর পানি, প্রচুর পরিমাণে পানি, মনকে মন বুঝায় যে ওজন বোঝানো হয়েছে ১ মন সমান, সমান ৪০ কেজি। মানে তারা অনবরত পানি আইনা দিতেই থাকে। এমনটা বোঝানো হয়েছে এখানে। এত শ্রম, এত কষ্ট তবু ভাগ্যের ঠিক ঠিকানা নেই। চৈত্রের শেষাশেষি বা বৈশাখের শুরু ধান ওঠে এমন সময় কোনো এক দুপুরে কালো মেঘের সাথে আসে ঝড়। আসে শিলাবৃষ্টি হয়তো না বলে না কয়ে নিমেষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে এত কষ্ট করে তারা ফসল ফলাইলো, এখানেই কিন্তু শেষ না। হ্যাঁ? তারা কিন্তু এখনো জানে না তারা ফসলটা ঘরে তুলতে পারবে কিনা। কারণ যখন চৈত্র মাসটা শেষ হয় তখন শুরু হয় বৈশাখ। আর বৈশাখ আসলেই আমরা জানি প্রকৃতির ঝড় শুরু হয়। ঝড়ের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিটা কিন্তু ফসলের জন্য অত্যাধিক ক্ষতিকর। তো সেটা হয় যে হঠাৎ করেই বলা নাই কওয়া নাই আকাশে মেঘ করলো, বৃষ্টি শুরু হইলো, শিলাবৃষ্টি আইসা তাদের ফসলগুলা ধ্বংস কইরা দিয়ে গেল। এইটা বলা হইছে এই জায়গায়। কোচবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তাপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে। হ্যাঁ, সুন্দর একটা উদাহরণ এখানে দেখা গেছে যে কোচ হচ্ছে একটা অস্ত্র টাইপ যেটা মানুষের শরীরে বিদ্ধ করা হয়। তো সেটা বলা হয়েছে যে এমন মানুষের শরীরে ধারালো অস্ত্র যখন বিদ্ধ হয় তখন রক্ত পড়তে থাকে। এই রক্ত পড়লেও এই জিনিসটাও কিন্তু সবার কাছে যারা কঠিন হৃদয়ের মানুষ তাদের মনে কিন্তু একটা দানবীয় পৈশাসিক উল্লাস মানুষ করতে পারে। আছে অনেকে। হ্যাঁ? অনেকেই আছে। কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। কিন্তু ফসল যখন নষ্ট হয়, হ্যাঁ? তখন কেউই কিন্তু সেটা সহ্য করতে পারে না। হ্যাঁ? যার একরত্তি জমি নেয় তার চোখ ছলছল করে ওঠে এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে হয়তো করে না। যার কোনো জমিও নেই, হ্যাঁ? সেও এটা দেখে তার চোখে পানি চলে আসে। তো লেখক এখানে বলছে যে এইসব অবস্থা যখন তৈরি হয় তখন হয়তোবা এই কৃষকেরা সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে হয়তোবা করে না। খুব কঠিন একটি বাস্তবিক বর্ণনা দেয়া হয়েছে। সত্যিকার অর্থেই আমাদের আ কৃষি নির্ভর অর্থনীতিগুলো একটা সময় এমন ছিল। এখন হয়তো সময়ের বিবর্তনে আধুনিক কৃষি ব্যবস্থা, হ্যাঁ? সেক্ষেত্রে প্রকৃতির উপরে অনেক
কিছুই আমাদেরকে আম নির্ভর করতে হয় না আধুনিক মেশিনারিজ দিয়ে কৃষি ব্যবস্থায় অত্যাধিক পরিবর্তন আনা হয়েছে। যাই হোক, উপন্যাসটা যে সময়ে লেখা সে সময়কার আ প্রেক্ষাপটের এখানে একটি বর্ণনা দেওয়া হয়েছে যেটা আসলে খুবই হৃদয়গ্রাহী। তো শিক্ষার্থীরা আশা করি আ তোমাদের বিষয়টি ভালো লেগেছে। তোমরা উপন্যাস পড়বে, জীবনকে জানবে, তোমাদের নিজেদেরকে জানবে। সবাই ভালো থাকো সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।